দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয়করণে প্রকাশিত বিশেষ খবরটি হল 10,323 রিপোর্ট পেশ করার দাবি সুদীপের। চাকরিচ্যুত 10,323 শিশুতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একসময় প্রাক্তন বিচারপতি এবি পালের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। 3 জনের কমিটি তাদের মতামত রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি কমিটি গঠন করার কয়েকদিনের মধ্যেই তার মতামত জানিয়েছিলেন, আর বাকি 2 জন আজ থেকে কয়েক মাস আগে তাদের মতামত মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। তারা কী মতামত দিয়েছেন কিংবা এই কমিটির রিপোর্টে কী বলা হয়েছে তা আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বুধবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য বিধানসভায় 10,323 ইস্যুতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত কমিটি কী রিপোর্ট জমা দিয়েছে তা প্রকাশ করতে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। যদিও এর আগে প্রাক্তন বিচারপতি এবি পাল জানিয়ে দিয়েছেন 10,323-এর চাকরি যায়নি। অন্য 2 জনেও আইন মেনে তাদের পুনরায় চাকরি দেওয়া যায় কিনা রাজ্য সরকার বিবেচনা করতে অনুরোধ করেছেন, কিন্তু আজও সেই রিপোর্ট প্রকাশ হয়নি। রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বুধবার মুখ্যমন্ত্রীর কাছে এই অনুরোধ জানিয়েছেন। অপরদিকে কুমারঘাটে ফেরারত কাণ্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি ঘটনার দিনই কুমারঘাটে গিয়ে সাংবাদিক সম্মেলন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিপিএম বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিল। সেই রিপোর্টও জমা পড়েছে অনেক আগেই। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কুমারঘাটের মর্মান্তিক ঘটনার রিপোর্ট প্রকাশ করার দাবি করেছেন। কার কারণে সেদিন দুর্ঘটনা ঘটেছে, কে অনুমতি দিয়েছিল তা রাজ্যবাসীর কাছে তুলে ধরা প্রয়োজন। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বেশ কিছু ইস্যুতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য থেকে আরক্ষা সহ বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য বেশ কিছু বিষয়ে তুলে ধরেছেন। তিনি বলেছেন, অপরাধ প্রবণতা রোধে পুলিশ প্রশাসনে বিশেষজ্ঞদের নিয়ে পৃথক পৃথক টিম গঠন করা প্রয়োজন। রাজ্যে দুর্ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, বিভিন্ন সময়ে রাস্তায় কিংবা জাতীয় সড়কে যারা দুর্ঘটনার কবলে পড়ে তাদেরকে জিবি হাসপাতালে কিংবা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়। এতে আহতদের অনেকেই মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই অবস্থা যাতে না হয়, দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে বেসিক সাপোর্ট সিস্টেম অ্যাম্বুলেন্স প্রদান করার প্রস্তাব দিয়েছেন তিনি। এতে সংকটাপন্ন রোগীদেরও জিবি হাসপাতালে বেসিক সাপোর্ট দিয়ে আনা সম্ভব। এই অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসক, একজন প্যারামেডিক্যাল স্টাফ রাখার প্রস্তাবও দিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। জেলা হাসপাতালগুলোর পরিকাঠামোজনিত দুর্বলতা দূর করে জিবি এবং আইজিএম হাসপাতালের উপরে চাপ কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, জেলা হাসপাতালগুলোর পরিকাঠামোজনিত দুর্বলতা দূর হলে এবং পরিষেবার মান উন্নত হলে রেফার কমে যাবে। তারপরেও যদি কোনো চিকিৎসক কোনো রোগীকে জিবিতে বা আইজিএমে রেফার করে, তখন ওই চিকিৎসককে তার কারণ জানতে তলব করা যেতে পারে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শুনেন। তিনি ডায়েরিতে নোট করেও রাখেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন, সারা রাজ্যে এমন কিছু সরকারি অফিস রয়েছে যেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেই অফিসগুলোকে ব্যবহার করে নেশামুক্তি কেন্দ্র সরকারি উদ্যোগে গড়ে তোলা সম্ভব। রাজ্য পুলিশকে ঘুমে রেখে দুবার এনআইএর টিম রাজ্যে এসে মানব পাচারকারীদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনা রাজ্য পুলিশের কাছে লজ্জার বিষয়। এনআইএর অভিযানের পরে পুলিশের ঘুম ভাঙবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। এই বিষয়গুলোর দিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজর দিতে পরামর্শ দিয়েছেন তিনি। এই বিষয়গুলো রাজ্যপালের ভাষণে উঠে আসেনি। জিতলে উপপ্রধানমন্ত্রী পদে শাহের অভিষেক, নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে? কে হবেন নতুন হিন্দু হৃদয় সম্রাট এবং বিজেপি সাম্রাজ্যের প্রধান? এই নিয়ে জল্পনা কয়েক বছর ধরেই চলছে। 2024 সালে লোকসভা ভোটে জয়ী হলে সন্দেহাতীতভাবে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী, কিন্তু 2029 সালেও যদি বিজেপি পুনরায় কেন্দ্রে ক্ষমতাসীন হয়, তখন কি হবে? কে হবেন প্রধানমন্ত্রী? যোগী আদিত্যনাথ কি প্রধান দাবিদার? এইরকম একঝাঁক গুঞ্জন
ও আলোচনা সম্ভবত বন্ধ হয়ে যাবে 2024 সালেই। কারণে বিজেপির সূত্রে জানা গিয়েছে, তৃতীয়বার মোদী সরকার গঠিত হলেই অমিত শাহের নয়া পদে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। শুধুই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নয়, আগামী মে মাসে উপপ্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিতে পারেন তিনি। কারণ একটাই, মোদির পরকে এই অনিশ্চয়তায় আর দলকে রেখে দেওয়া হবে না। আর প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রতিযোগিতাও বিদ্রোহ মাথাচাড়া দেওয়ার সম্ভাবনাও কমবে। অমিত শাহ এমনিতেই মোদী সরকারের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। এবার আরও নিশ্চিতভাবে তাকে পরবর্তী দলীয় প্রধান হিসেবে সিলমোহর দেওয়ার চর্চা তীব্র হয়ে উঠেছে গেরুয়া শিবিরের অন্দরে। অর্থাৎ লোকসভা ভোটে জিতলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী অমিত শাহ। এদিক থেকে ইতিহাসের পুনরাবৃত্তির দিকেই অগ্রসর হচ্ছে বিজেপির রাজনীতি। কারণ এনডিএর প্রথম সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। স্বরাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন বিজেপির দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি লালকৃষ্ণ আদবানি। বাজপেয়ী ছিলেন সরকারের মুখ, দলের সেনাপতি ও সংগঠক ছিলেন আদবানি। 2014 সালের পর বিজেপি দল এবং সরকারের সমীকরণ রসায়নেও অবিকল তার ছাপ। নরেন্দ্র মোদী সরকারের প্রধান এবং দলের সংগঠন সাজানোর দায়িত্ব অমিত শাহের। মোদী সরকার যদি 2024 সালে পুনরায় জয়ী হয়ে ফেরে, তাহলে এবার সেই ফর্মুলা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। সূত্রের খবর, মোদীর অবসরের পর সেনাপতি কে হবেন সেটা নিয়ে কোনো দ্বিমত অথবা প্রশ্ন যাতে আর উত্থাপিত না হয় তা নিশ্চিত করতে চায় বিজেপি। বিশেষত যোগী আদিত্যনাথের সামনে যে সুযোগ আপাতত আসছে না, সেটাও এই বার্তা দেওয়ার অন্যতম কারণ। নতুন অন্তোদয় কার্ড প্রদান। গত 3 বছরে রাজ্যে নতুন করে মোট 1256 পরিবারকে অন্তোদয়, 23,146 পরিবারকে প্রায়োরিটি এবং 39,934 পরিবারকে এপিএল রেশন কার্ড প্রদান করা হয়েছে। ভারত সরকারের দ্বারা জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রাজ্যের সুবিধাভোগীদের জন্য এই কার্ড প্রদান করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী বুধবার বিধানসভায় এই তথ্য দিয়েছেন। গত বছরের নভেম্বর মাসের পরিসংখ্যান অনুসারে রাজ্যে মোট 9,73,835 জন রেশন কার্ডধারী পরিবারে 37,60,925 জন সুবিধাভোগী রয়েছেন। এর মধ্যে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় অন্তোদয় অন্ন যোজনায় 1,08,822 পরিবারের 4,59,172 জন রয়েছেন। 44টি বিদ্যালয়ে বিদ্যুৎ নেই। রাজ্য সরকার পরিচালিত এডিসি এলাকার 44টি বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নেই। এছাড়াও নেই শৌচালয়। বুধবার রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দেববর্মার প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী এই তথ্য দিয়েছেন। পাশাপাশি কিছু কিছু বিদ্যালয়ে যে পানীয় জলের সমস্যা রয়েছে তাও স্বীকার করে নিয়েছেন তিনি। তবে যে সকল বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই, ওই সকল বিদ্যালয়গুলিতে অটল জলজীবন মিশনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। অফার প্রদানের পরম্পরা লঙ্ঘিত। গত 40 বছর ধরে ভাগ্যবান বেকার যুবক যুবতীদের ডাকযোগে অফার পাঠানো হতো, কিন্তু এখন সেই পরম্পরা লঙ্ঘিত হয়েছে। পুরস্কার বিতরণের মতো বেকার যুবক যুবতীদের ডেকে এনে তাদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে। এতে বেকার যুবক যুবতীরা যারা চাকরি পাচ্ছেন তাদেরকে অপমানিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। দেখা গিয়েছে ঢাকঢোলে পিটিয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা অফার দিচ্ছেন, কিন্তু যেসব বিধানসভা এলাকার বেকার যুবক যুবতীদের অফার দেওয়া হচ্ছে সেই বিধানসভা কেন্দ্রের বিধায়কদের ডাকা হচ্ছে না। বিধায়করাও তার নিজ নিজ কেন্দ্রের চাকরির প্রার্থীদের হাতে যাতে অফার তুলে দিতে পারে সেই সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমান সময়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রাজ্য সরকার স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে। যেহেতু রাজ্য সরকার বেকারদের হাতে অফার তুলে দিচ্ছে, তাই স্বাভাবিকভাবেই প্রচার হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। একসময় স্বচ্ছতার সাথে নিয়োগ হয়নি বলে 10,323 চাকরি প্রার্থীদের এই অবস্থা হয়েছে, কিন্তু বর্তমান সময়ে রাজ্য সরকার আইন মেনে স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছেন। 2022 সালের 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত 950 জন অস্নাতক বেকারদের শিক্ষক শিক্ষিকা পদে অফার দেওয়া হয়েছে। বর্তমান সময়ে রাজ্যে মোট 9,772 জন অস্নাতক শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার আনুপাতিক হারে 1,019টি অস্নাতক শিক্ষক শিক্ষিকা পদে
ঘাটতি রয়েছে বলে দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 24-এ ত্রিপুরাতেও অপ্রতিরোধ্য ভাজপা।